1978 সালে প্রথমবারের মতো পৃথিবী দেখেছিল এক অভূতপূর্ব দৃশ্য। লুইস বাউন নামের এক কন্যা শিশু জন্ম নিল, কিন্তু সে জন্মেছিল সাধারণ প্রক্রিয়ায় নয়, বরং ল্যাবরেটরির ভেতরে। এভাবে বিশ্ব পরিচিত হলো টেস্ট টিউব বেবি নামক এক বিস্ময়কর প্রযুক্তির সাথে। কিন্তু আসলে কিভাবে হয় এই প্রক্রিয়া? ডাক্তারেরা মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু সংগ্রহ করেন, তারপর ল্যাবরেটরির কাচের পাত্রে তাদের মিলিত করা হয়। সেই ছোট্ট কণ কয়েকদিন পর মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়। ফলাফল একেবারে স্বাভাবিক সন্তান, যে জন্মের পর আর কোনোভাবেই আলাদা নয়। তবে প্রশ্ন থেকেই যায়, বিজ্ঞান কি ভবিষ্যতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভেরও প্রয়োজন হবে না? কৃত্রিমভাবে তৈরি সন্তান কি স্বাভাবিক সন্তানের মতোই হয়? ভবিষ্যতে কি সম্পূর্ণভাবে সন্তান অর্ডার দিয়ে তৈরি করা সম্ভব হবে? আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর অবস্থানই বা কি? কৃত্রিমভাবে সন্তান তৈরির প্রযুক্তি একদিকে যেমন লাখো বদ্ধ দাম্পত্যের মুখে হাসি ফোটাচ্ছে, অন্যদিকে তা খুলে দিচ্ছে নৈতিকতা আর ভবিষ্যতের এক ভয়ঙ্কর প্রশ্নের দরজা। মানুষ কি একদিন সত্যি নিজ হাতে মানুষ তৈরি করতে পারবে? হ্যাঁ, বিজ্ঞান ভবিষ্যতে এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে সন্তান জন্ম দেওয়ার জন্য মাতৃগর্ভের প্রয়োজন হবে না। এই ধারণাকে বিজ্ঞানের ভাষায় অ্যান্টোজেনেসিস বলা হয়, যার অর্থ হলো মানবকণকে একটি কৃত্রিম পরিবেশে, যেমন একটি কৃত্রিম জরায়ু বা বায়ুব্যাগে সম্পূর্ণ বা আংশিকভাবে বড় করা হয়। যদিও এটি এখনও গবেষণামূলক পর্যায়ে আছে, বিজ্ঞানীরা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছেন। বর্তমান গবেষণা এবং অগ্রগতি মানবকণকে গবেষণাগারে কিছুদিনের জন্য কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে, তবে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত করা এখনও সম্ভব হয়নি। তবে কিছু প্রাণী যেমন বেড়ার কণকে কৃত্রিম বায়ুব্যাগে প্রায় 1 মাস পর্যন্ত সফলভাবে বড় করা গেছে। এই বায়ুব্যাগগুলো মাতৃগর্ভের পরিবেশকে অনুকরণ করে, যেখানে ক্রন পুষ্টি ও অক্সিজেন পায় এবং বজ্র পদার্থ অপসারণ হয়। একটি কৃত্রিম জরায়ু তৈরি করা অত্যন্ত জটিল, কারণ এটি কেবল একটি বায়োব্যাগ নয়, বরং এমন একটি ব্যবস্থা যেখানে রক্ত প্রবাহ, পুষ্টি সরবরাহ, বজ্র অপসারণ এবং হরমোন নিয়ন্ত্রণের মতো সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মাতৃগর্ভের বাইরে শিশু জন্মানোর ধারণাটি অনেক নৈতিক ও সামাজিক প্রশ্ন উত্থান করে। এতে পারিবারিক কাঠামো, মা ও শিশুর মধ্যকার বন্ধন এবং গর্ভপাত সম্পর্কিত আইন ও বিতর্কের উপর প্রভাব পড়তে পারে। এক্সট্রোজেনেসিস যদি সফল হয়, তবে এটি সন্তান জন্মদানের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। এর কিছু সম্ভাব্য সুবিধা হলো বন্ধুত্ব সমস্যার সমাধান। যেসব দম্পতি কোনো কারণে সন্তান ধারণে অক্ষম, তাদের জন্য এটি একটি নতুন আশার আলো হতে পারে। যে শিশুরা অকালে জন্ম নেয়, তাদের কৃত্রিম জরায়ুতে রেখে সুস্থভাবে বড় করা সম্ভব হতে পারে। গর্ভাবস্থার ঝুঁকি হ্রাস, এটি গর্ভবতী মায়ের জীবন ঝুঁকি কমানোর একটি উপায় হতে পারে। কৃত্রিম জরায়ু মাদক, অ্যালকোহল বা অন্যান্য ক্ষতিকারক প্রভাব থেকে কণকে রক্ষা করতে পারে। সব মিলিয়ে এই প্রযুক্তি এখনও তার প্রাথমিক পর্যায়ে থাকলেও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি ভবিষ্যতে বাস্তবায়িত হবে। তবে এর ব্যাপক ব্যবহার শুরু হওয়ার আগে বিজ্ঞান, সমাজ এবং আইনগত দিক থেকে অনেক বিতর্ক ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মানুষের মনে কৌতূহল, কৃত্রিম প্রযুক্তিতে তৈরি হওয়া শিশুরা কি স্বাভাবিক হয়? হ্যাঁ, কৃত্রিম প্রজনন প্রযুক্তির মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক সন্তানের মতোই হয়, অর্থাৎ তাদের দৈহিক, মানসিক এবং আবেগিক বিকাশ সাধারণ শিশুদের মতোই হয়। তবে কিছু ছোটখাটো পার্থক্য বা ঝুঁকি থাকতে পারে, যা মূলত গর্ভাবস্থার পদ্ধতির সঙ্গে জড়িত নয়, বরং প্রজননজনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত। একাধিক গবেষণায় দেখা গেছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবির ক্ষেত্রে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধারণ শিশুদের মতোই স্বাভাবিক। তারা স্কুল, খেলাধুলা এবং অন্যান্য ক্ষেত্রে তাদের সমবয়সীদের মতোই পারফর্ম করে। কিছু গবেষণায় দেখা গেছে, কৃত্রিম প্রজনন প্রযুক্তির মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যে কিছু ঝুঁকির হার সামান্য বেশি হতে পারে, যেমন কম ওজনের জন্ম। কিছু ক্ষেত্রে শিশুদের জন্মকালীন ওজন স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। কিছু জন্মগত ত্রুটির ঝুঁকি সামান্য বাড়তে পারে, তবে এই ঝুঁকিগুলো সাধারণত খুব কম এবং এর কারণ সরাসরি প্রযুক্তির ত্রুটি নয়, বরং অনেক সময় পিতামাতার বয়স বা তাদের বন্ধ্যত্বের কারণের সাথে সম্পর্কিত। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি বাবা মায়ের নিজস্ব শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হয়, তবে কৃত্রিমভাবে জন্ম নেওয়া সন্তানের জেনেটিক গঠন স্বাভাবিক সন্তানের মতোই হয়, কারণ এখানে শুধু নিষিক্তকরণ প্রক্রিয়াটি শরীরের বাইরে হয়, কিন্তু ডিএনএ একই থাকে। একবার কণ মাতৃগর্ভে প্রতিস্থাপিত হলে এর পরবর্তী বৃদ্ধি ও বিকাশ প্রাকৃতিকভাবেই ঘটে, যেমনটা অন্য যে কোনো গর্ভধারণে হয়ে থাকে। সুতরাং কৃত্রিম প্রজনন প্রযুক্তির মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা স্বাভাবিক সন্তানের মতোই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে। ভবিষ্যতে অর্ডার দিয়ে সন্তান তৈরি করার বিষয়টি এখনকার বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে সরাসরি সম্ভব না হলেও এর পেছনে যে বৈজ্ঞানিক ধারণা রয়েছে তাকে বলা হয় ডিজাইনার বেবি। এর অর্থ হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন সম্পাদনা প্রযুক্তির
পদ্ধতির মাধ্যমে গর্ভধারণের আগেই ক্রনের জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করে পছন্দ সম্পূর্ণ গুণাবলী যোগ করা। বিজ্ঞান কতটা এগিয়েছে? বর্তমানে জিন সম্পাদনার প্রযুক্তি যেমন CRISPR-Cas9 অনেক উন্নত হয়েছে। এর মাধ্যমে বিজ্ঞানীরা নির্দিষ্ট জিনকে নিখুঁতভাবে পরিবর্তন করতে পারেন। তবে এই প্রযুক্তি এখনও কেবল গুরুতর জেনেটিক রোগ যেমন সিকেল সেল অ্যানিমিয়া বা স্টিস ফাইব্রোসিস প্রতিরোধ করার জন্য গবেষণামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। কোনো শিশুর বুদ্ধিমত্তা, উচ্চতা, চোখের রং বা অন্য বাহ্যিক বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা এখনও সম্ভব হয়নি এবং অধিকাংশ দেশে এটি আইনত নিষিদ্ধ। এর কারণ হলো একাধিক জিনের প্রভাব। মানুষের বেশিরভাগ বৈশিষ্ট্য যেমন বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্ব কেবল একটি জিন দ্বারা নির্ধারিত হয় না, বরং শত শত জিনের জটিল মিত্রক্রিয়া এবং পরিবেশের প্রভাবের উপর নির্ভরশীল। এই জটিল প্রক্রিয়াকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। অনিরাপদ ও অপ্রত্যাশিত ফল। জিন সম্পাদনের সময় সামান্য ভুলও শিশুর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা এখনও এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে নিশ্চিত নন। নৈতিক এবং সামাজিক বিতর্ক। অর্ডার দিয়ে সন্তান তৈরি করার ধারণাটি অনেক গভীর নৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। যদি এই প্রযুক্তি ধনীরা ব্যবহার করে তাদের সন্তানের আরও উন্নত করার সুযোগ পায়, তাহলে সমাজে একটি নতুন ধরনের বৈষম্য তৈরি হবে। যারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে না, তাদের সন্তানদের একটি কম সুবিধাপ্রাপ্ত শ্রেণী হিসাবে দেখা হতে পারে। অনেকে মনে করেন এই ধরনের কাজ মানব জীবনের মৌলিক নীতিগুলোকে লঙ্ঘন করে এবং এটি প্রকৃতি ও মানবতার বিরুদ্ধে একটি বড় ধরনের হস্তক্ষেপ। একটি শিশুকে পণ্য বা অর্ডার করা বস্তু হিসাবে দেখা কি নৈতিকভাবে সঠিক? জিন সম্পাদনের কারণে পরবর্তী প্রজন্মের মধ্যে কী ধরনের অপ্রত্যাশিত জেনেটিক সমস্যা তৈরি হতে পারে তা কেউ জানে না। সুতরাং বিজ্ঞান যদিও জেনেটিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্ডার দিয়ে পছন্দসম বৈশিষ্ট্য সহ সন্তান তৈরির ধারণাটি এখনও বৈজ্ঞানিক কল্পকাহিনীর মধ্যে সীমাবদ্ধ। এর বাস্তবায়ন যেমন প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল, তেমন এর সামাজিক ও নৈতিক ঝুঁকিগুলো অনেক বড়। কৃত্রিম প্রজনন প্রযুক্তি এবং ডিজাইনার বেবি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ কি বলে? বেশিরভাগ প্রধান ধর্ম এ বিষয়ে সরাসরি কোনো বিধান দেয়নি, কারণ প্রযুক্তিগুলো তুলনামূলকভাবে নতুন। তবে ধর্মীয় নেতারা ও পণ্ডিতরা বিদ্যমান ধর্মীয় নীতিমালার আলোকে এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। ইসলামী কৃত্রিম প্রজনন প্রযুক্তি যেমন ইন ভিট্রো ফার্টিলাইজেশন কিছু নির্দিষ্ট শর্তে অনুমোদিত। যদি স্বামী স্ত্রীর নিজেদের সংক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হয় এবং এই প্রক্রিয়াটি বৈধ বিয়ের সম্পর্কের মাধ্যমে সম্পূর্ণ হয়, তবে এটি বৈধ। এর কারণ হলো এখানে বংশধারা বা নাসাব সংরক্ষিত থাকে। ইসলামে এমন কোনো পদ্ধতি অনুমোদিত নয় যেখানে তৃতীয় কোনো ব্যক্তির সংক্রাণু বা ডিম্বাণু ব্যবহার করা হয়, যেমন দান বা উপকার করা। একইভাবে সারোগেসি তৃতীয় পক্ষের গর্ভে সন্তান ধারণ অনুমোদিত নয়, কারণ এতে বংশধারার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে। ডিজাইনার বেবি বা জেনেটিক্যালি পরিবর্তন করা সন্তান সম্পর্কে ইসলাম সাধারণত নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি আল্লাহর সৃষ্টির উপর হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। যদি জেনেটিক প্রযুক্তি শুধুমাত্র বংশগত রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, তাহলে কিছু মুসলিম পণ্ডিতের পক্ষে মত দিয়েছেন। খ্রিস্ট ধর্মের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কৃত্রিম প্রজনন প্রযুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ক্যাথলিক চার্চ সাধারণত IVF এর মতো প্রযুক্তিতে অনুমোদন করে না। তাদের মতে সন্তান জন্মদান প্রক্রিয়া কেবল স্বামী স্ত্রীর শারীরিক মিলনই বৈধ মাধ্যম। IVF কে তারা মানব জীবনের পবিত্রতাকে লঙ্ঘনকারী হিসাবে বিবেচনা করে।